গত লেকচারে আমরা ভাইরাল ডিজিজের মধ্যে চিকুনগুনিয়া ডিজিজ নিয়ে পড়তেছিলাম যে চিকুনগুনিয়া ডিজিজ কি। আজকে আমরা চিকুনগুনিয়া ডিজিজের ট্রিটমেন্ট দেখব। সো চিকুনগুনিয়া ডিজিজের ট্রিটমেন্টের ক্ষেত্রে এর জন্য কোনো অ্যাভেলেবেল ভ্যাকসিন অথবা মেডিসিন নাই যে চিকুনগুনিয়া ডিজিজটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের যে ট্রিটমেন্ট অপশনগুলো অ্যাভেলেবেল আছে তা হচ্ছে কি, আমাদের প্রচুর পরিমাণে রেস্ট নিতে হবে এবং আমরা দেখছি যে ওইখানে কি হয়, ডিহাইড্রেশনের প্রবলেম হয়। সো আমাদের এক্ষেত্রে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং যেহেতু ফিভার বেড়ে যায় বা জ্বর হয়, সো এক্ষেত্রে আমাদের জ্বর কমানোর জন্য আমরা প্যারাসিটামল অথবা অ্যাসিটামিনোফেন মেডিকেশন হিসাবে নিতে পারি। বাট এক্ষেত্রে আমরা অ্যাসপিরিন নিতে পারবো না, কারণ অ্যাসপিরিন হচ্ছে ব্লাড থিনিং এজেন্ট হিসেবে কাজ করে, ব্লাডকে পাতলা করে দেয় এবং পাতলা করে দেওয়ার ফলে এই সময় ব্লিডিংয়ের প্রবলেম হতে পারে। সো অ্যাসপিরিন বা অন্য যে কোনো এনএসএআইডিসগুলো আমরা এক্ষেত্রে নিব না। এনএসএআইডি বলতে এখানে একটা ড্রাগ ক্লাসকে বোঝানো হচ্ছে, বা ফার্মাকোলজিক্যালি ড্রাগকে বিভিন্নভাবে ভাগ করা হয়, এটা আমরা সামনে পড়বো। এর মধ্যে একটা ভাগ হচ্ছে এনএসএআইডিস, এটা হচ্ছে কি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এছাড়াও আমরা যেটা করব, যদি ফার্দার কোনো কমপ্লিকেশনের জন্য ডক্টরের সাথে কাউন্সেলিং করব অথবা পরামর্শ নেব। চিকুনগুনিয়া হওয়ার ক্ষেত্রে প্রথম 1 সপ্তাহ খুবই সেফ থাকতে হবে। এবং কেন সেফ থাকতে হবে, কারণ এই সময় চিকুনগুনিয়া ভাইরাসটা আমাদের ব্লাডের মধ্যে থাকে। সো এই ক্ষেত্রে যদি অন্য কোনো এডিস মশা, যেটা নাকি চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা ইনফেক্টেড না, সে যদি আমাদেরকে বাইট করে অথবা কামড় দেয়, তাহলে দেখা গেছে সেও কি হবে, চিকুনগুনিয়া ভাইরাসের ক্যারিয়ার হয়ে যাবে এবং এই রোগটা দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে। সো এই ক্ষেত্রে আমাদের এই সময় 1 সপ্তাহ কী করতে হবে, সেফ থাকতে হবে। তারপরে হচ্ছে ডেঙ্গু ফিভার। ডেঙ্গুটাও একটা মশকিবাহী বা মশার মাধ্যমে ছড়ায় এরকম একটা ডিজিজ, এবং এটা হচ্ছে মেনলি এডিস জাতীয় মশার মাধ্যমেই ছড়ায়। এবং এডিস মশা যখন কোনো একটা ইনফেক্টেড পেশেন্টকে কী করে, বাইট করে বা কামড় দেয়, যার নাকি অলরেডি ডেঙ্গু আছে, তাহলে সে কী করবে, ওই মশাটা নিজেও কী হয়ে যায়, ইনফেক্টেড হয়ে যায় এবং সে যখন পরবর্তীতে অন্য যাকেই কামড় দেখ না কেন, সবাই হচ্ছে কী হয়, ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়। এবং ডেঙ্গুর ক্ষেত্রে যে ধরনের সিমটমগুলো দেখা যায়, সেটা হচ্ছে কী হবে, প্রচুর পরিমাণে জ্বর থাকবে, মাথা ব্যথা করবে, চোখের পিছনের দিকে ব্যথা করবে, ক্লান্ত লাগবে, ফ্যাটিক যেটা, নশিয়া হবে মানে বমি বমি ভাব হবে, বমি হবে এবং স্কিনের মধ্যে লাল লাল কি দেখা যাবে, দাগ দেখা যাবে 2 থেকে 5 দিনের মধ্যেই। এবং মাইল্ড কি হতে পারে বা হালকা ব্লিডিং হতে পারে। ব্লিডিংগুলো হবে মেনলি হচ্ছে নাকের ভিতর, নাক অথবা আমাদের যে গাম বা মাড়ি আছে, এই মাড়ি দিয়ে কি হবে, ব্লিডিং হবে অথবা রক্ত পড়া শুরু হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কোনো স্পেসিফিক মেডিকেশন নাই। এটার ক্ষেত্রে আমরা যেমন ফিভার কমানোর জন্য অ্যাসিটামিনোফেন অথবা কি করতে পারি, প্যারাসিটামল জাতীয় ওষুধগুলোকে ইউজ করতে পারি। বাট এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, অ্যাসপিরিন ইউজ করতে পারবো না, কারণ আমরা অলরেডি দেখছি এক্ষেত্রে কি হয়, মাইল্ড ব্লিডিং হয়। আর অ্যাসপিরিন আমরা বলছি ব্লাডকে কি করে দেয়, পাতলা বা থিন করে দেয়। এতে করে ব্লাড খুব দ্রুত কি হয়ে যাবে, বডি থেকে বের হবে এবং অর্থাৎ ব্লিডিংটাকে কি করবে, সে স্টিমুলেটেড করবে। এবং এর ক্ষেত্রেও আমাদের কি করতে হবে, রেস্ট নিতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পানি বা অন্যান্য যে ফ্লুইড আছে সেগুলো খেতে হবে এবং সিভিয়ার কোনো কেসের ক্ষেত্রে আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। প্রিভেনশন যদি বলি, এর জন্য কোনো ভ্যাকসিন অ্যাভেলেবেল নাই। সো প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, মশার কামড় থেকে আমাদেরকে আইসোলেটেড থাকতে হবে, মশারি টানে রাখতে হবে যাতে করে মশা কামড় না দেয়। এবং ডেঙ্গুর ক্ষেত্রে মশাটা হচ্ছে মেনলি সবসময় কামড়ায় না, নর্মালি হচ্ছে সকালবেলা এবং সন্ধ্যার সময় কামড়ায়। সো এই দুইটা সময় হচ্ছে আমাদেরকে কী করতে হবে, প্রোটেক্টেড রাখতে হবে নিজেদেরকে মশা থেকে। ভাইরাসের সাথে ক্যান্সারের একটা সম্পর্ক আছে, কারণ অনেকগুলো ভাইরাসই আছে যারা, আমরা জানি ক্যান্সার হচ্ছে কি, ক্যান্সার হচ্ছে ইরেগুলার ডিভিশন অফ সেল, এটাকে আমরা বলি হচ্ছে ক্যান্সার। সো অনেক ভাইরাসই আছে যারা হচ্ছে আমাদের বডিতে যে সেলের যে ডিভিশন হয় বা আমরা যে বডিতে সেল একটা থেকে সংখ্যা বৃদ্ধি পায়, এগুলো হচ্ছে অনেক রেগুলেটেড প্রসেস বা অনেক রেগুলেশনের ভিতর দিয়ে যায়। যখনই ইরেগুলারলি হয় তখনই আমরা তাকে ক্যান্সার বলে ডিফাইন করি। সো ভাইরাস যেটা করে, আমাদের বডির যে ন্যাচারালি যে রেগুলেশন প্রসেসটা আছে, সেটাকে সে ইমব্যালেন্স করে দেয় এবং এতে করে দেখা গেছে বডিতে ইরেগুলার সেল ডিভিশন শুরু হয়। এবং এটা মেনলি হচ্ছে আমাদের যে অনকোজিন নামে একটা জিন আছে, ওই অনকোজিন এক্সপ্রেশনটা, অনকোজিন হচ্ছে সেল ডিভিশনে কন্ট্রোল করে এবং অনকোজিনের এক্সপ্রেশনটাকে সে কী করে দেয়, ইমব্যালেন্সড করে দেয়। এবং এতে করে দেখা গেছে কি হয়, সেল ডিভিশনের উপরে অনকোজিনের যে কন্ট্রোল, ওইটা নষ্ট হয়ে যায়। এতে করে কি হইতে পারে, ক্যান্সার হইতে পারে। এবং অনেক ধরনের ক্যান্সারই হচ্ছে বিভিন্ন ভাইরাল ইনফেকশনের কারণে হইতে পারে। যেমন হেপাটাইটিস বি এর কারণে আমরা জানি লিভারের প্রবলেম হয়, যেটা হচ্ছে ফাইনালি ক্যান্সারের রূপ নিতে পারে। তারপর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা আমরা গত লেকচারে পড়ছি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে সার্ভাইকাল ক্যান্সার যেটা আছে, মানে ইউটেরাসের যে সার্ভিক্স যেটা আছে, ওইখানে ক্যান্সার হইতে পারে। এবং 15% অফ অল ক্যান্সার ভাইরাল ইনফেকশনের কারণে হয়।
আদার ভাইরাল ডিজিজ যদি আমরা দেখি তাহলে অন্যান্য অনেক ভাইরাল ডিজিজ আছে, যেমন হচ্ছে নিউমোনিয়া আছে, মিসেলস আছে, হেপাটাইটিস সি আছে, মেনিনজাইটিস যেটা হচ্ছে ব্রেনের একটা ইনফেকশন সেটা, তারপর হচ্ছে ভাইরাল অন্যান্য আদার্স ইনফেকশন আছে যেগুলো ভাইরাসের কারণে হতে পারে। অ্যান্টিভাইরাল ড্রাগগুলোর মেকানিজম, অ্যান্টিভাইরাল ড্রাগগুলো আমরা দেখছি যে ভাইরাস কীভাবে রেপ্লিকেট করে, যে ভাইরাস কী করবে শুরুতে গিয়ে হোস্ট বডির সেলের সাথে লেগে যায়, তারপরে তার ম্যাটেরিয়ালগুলো সেলের ভিতরে ঢুকায় দেয়, তারপরে হচ্ছে ওই ম্যাটেরিয়াল বলতে আমরা এখানে বোঝাচ্ছি হচ্ছে যে ভাইরাল যে প্রোটিন এবং হচ্ছে যে আরএনএটা আছে সেটাকে সেলের হোস্ট সেলের ভিতরে আমরা একটা ফ্লো চার্ট দিয়ে দেখছিলাম, হোস্ট সেলের ভিতরে ঢোকায় দেওয়া হয় এবং তারপর হোস্ট সেলের ভিতরে গিয়ে সেই আরএনএ এবং হচ্ছে প্রোটিনগুলো রেপ্লিকেট করে সংখ্যায় বৃদ্ধি পায় এবং পরবর্তীতে তারা হোস্ট সেলটাকে নষ্ট করে বাহিরে বের হয়ে যায় এবং বের হয়ে সারাউন্ডিংস অন্যান্য সেলগুলোকে তারা কী করে ইনফেক্টেড করে। তো এই ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো মেনলি যেটা করবে এই প্রত্যেকটা স্টেজে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো বা ভাইরাসের বিরুদ্ধে যে ড্রাগগুলো আছে তারা কাজ করে। যেমন ফার্স্টেই তারা যেটা করবে ভাইরাসের এক্সট্রা সেলুলার বা সেলের বাহিরের যে প্রোটিনগুলো আছে সেগুলোকে তারা টার্গেট করবে এবং সেগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। সেকেন্ডলি তারা যেটা করতে পারে হোস্ট সেলের সাথে লেগে গিয়ে তারপরেই হচ্ছে হোস্ট সেলের ভিতরে ভাইরাস হচ্ছে কী করে তার ভাইরাল ম্যাটেরিয়ালগুলো ঢুকিয়ে দেয়। সো এই ক্ষেত্রে অ্যাটাচমেন্ট যে স্টেপটা আছে সেই স্টেপটাকেও কী করে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো প্রিভেন্ট করে দিতে পারে। তারপরে হচ্ছে অ্যাটাচমেন্টও হয়ে গেল, যদি ভাইরাসটা অ্যাটাচমেন্ট হয়ে তার ম্যাটেরিয়ালগুলোকে কী করলো হোস্ট সেলের ভিতরে ঢুকায় দেয়, তখন যেটা করবে ওই স্টেজটাকে প্রিভেন্ট করার জন্য ভাইরাল ম্যাটেরিয়ালগুলো হোস্ট সেলের ভিতরে ঢোকার পরে তারা কী করে সংখ্যা বৃদ্ধি করে বা রেপ্লিকেট করে। সো এই রেপ্লিকেশনটাকেও কী করে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো কী করে দিতে পারে, প্রিভেন্টেড করে দিতে পারে বা স্টপ করে দিতে পারে। তারপরে ভাইরাল যে প্রোটিনগুলো সিনথেসিস হয় হোস্ট সেলের ভিতরে ওই প্রোটিনগুলোকেও সিনথেসাইজ হতে দেয় না। এবং লাস্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যখন ভাইরাসটা ভিতরে ঢুকে গেল হোস্ট সেলের ভিতরে ঢুকে রেপ্লিকেশন করে সংখ্যা বৃদ্ধি করে গেল, তখন কি করবে সে ওই হোস্ট সেলটাকে নষ্ট করে বের হয়ে সারাউন্ডিং সেলগুলোকে কী করে ইনফেক্টেড করে। বাট এই যে বের হয়ে যাওয়া হোস্ট সেলকে নষ্ট করে ওই স্টেপটাকেও কী করতে পারে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো ব্লক করে দিতে পারে। সো মোটামুটি অনেক স্টেপের মাধ্যমে কী করে কাজ করে। এখন ভাইরাসের অনেকগুলো ইউজ, আমরা ভাইরাসকে কী বেনিফিশিয়ারি কী কী কাজে ইউজ করতে পারি সেটা আমরা দেখব। যেমন ভাইরাসকে আমরা বায়োলজিক্যাল স্টাডি যেমন হচ্ছে প্রোটিন সিনথেসিস, ডিএনএ রেপ্লিকেশন, তারপর হচ্ছে আরএনএ ফরমেশন, এবং এই জিনিসগুলো আমরা স্টাডি করার ক্ষেত্রে ভাইরাসকে আমরা মডেল হিসেবে ইউজ করি। ভাইরাস মেডিসিনের ক্ষেত্রে ভাইরাস যেমন হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্যারিয়ার হিসেবে, যেমন আমরা বিভিন্ন ট্রিটমেন্ট যখন আমরা অ্যাপ্লাই করি, যেমন মনে হয় যে কোনো ধরনের ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক সময় ক্যারিয়ার মলিকুল হিসাবে ভাইরাসকে আমরা ইউজ করি, যেটা ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে আমাদের এই ট্রিটমেন্টটাকে ওই স্পেসিফিক সাইটে নিয়ে যাওয়ার জন্য, যেই সাইটে গিয়ে সে কী করবে অ্যাকশন দিবে। সো ভাইরাসটাকে মেডিসিনে আমরা ক্যারিয়ার মলিকুল হিসেবে ইউজ করতে পারি, এটা আরেকটা সেন্সও হইতে পারে। পরের যে উদাহরণটা আছে সেটাও কাইন্ড অফ মেডিসিন হিসাবে ভাইরাসকে আমরা ইউজ করতেছি, যেটা হচ্ছে কি ভাইরাসকে আমরা ব্যাকটেরিওফাজ যে ভাইরাসটা আছে সেটা ব্যাকটেরিওফাজ ভাইরাস কোনটা ওটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, নেক্সটে আমরা পড়বো সামনের ক্লাসে যে ব্যাকটেরিওফাজ ভাইরাস হচ্ছে সেই ভাইরাসটা যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে কী করে ফেলে, কিল করে ফেলে। সো ব্যাকটেরিওফাজ ভাইরাসটাকে এখন বায়োটেকনোলজিক্যালি মডিফাই করা হয়েছে, যে এটাকে মডিফাই করা হয়েছে যাতে করে এটা বডিতে কোনো ধরনের ডিজিজ তৈরি করবে না, বাট যখনই হিউম্যান বডিতে এটাকে অ্যাপ্লাই করা হবে তখন সে কী করবে বডিতে যে ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে নষ্ট করে ফেলবে। তার মানে এটাকে এই ব্যাকটেরিওফাজ ভাইরাসগুলোকে আমরা কী করতেছি অ্যান্টিবায়োটিকের রিপ্লেসমেন্ট হিসাবে ইউজ করতেছি কী করার জন্য, ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট করার জন্য। কারণ আমরা জানি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সবগুলো অ্যান্টিবায়োটিক তাদের কার্যক্ষমতা হারাচ্ছে। সো এর অল্টারনেটিভ হিসাবে আমরা যেটা করতেছি ব্যাকটেরিওফাজ ভাইরাসগুলোকে ইউজ করতেছি যাতে করে ব্যাকটেরিয়া আমরা কিল করে ব্যাকটেরিয়াজনিত যে ডিজিজগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্ত হতে থাকতে পারি। এবং এটা হচ্ছে অলরেডি বায়োলজিক্যালি মডিফাই করে প্রায় 12টার মতো প্রোডাক্ট আছে ইউএসএ মার্কেটে অ্যাভেলেবেল, এবং এটা কাইন্ড অফ ফিউচার বলা যায় যে ট্রিটমেন্টের জন্য, ব্যাকটেরিয়া ট্রিটমেন্টের জন্য। সো এটাও কাইন্ড অফ কি ভাইরাসের একটা মেডিসিনাল ইমপ্লিকেশন বা একটা মেডিসিনাল একটা ইউজ আমরা বলতে পারি। সো আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে ভাইরাসের, আমরা নেক্সট ক্লাসে পড়বো। প্লাস হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস সম্পর্কেও আমরা আরেকটু শর্ট জানলে মোটামুটি আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।